মিথ্যা মামলাতে জড়ানো হয়েছে এবং আমি শুনছি ওদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই ছবিটা আপনি দেখুন, ওনার যিনি প্রধান লয়ার রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা, তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন। একটা বয়স্ক সিনিয়র লয়ার জানিয়ে দিচ্ছে। আপনি দেখুন, আজকে যার দাঁড়ানোর কথা ছিল দিগান আচার্য, যুবক অ্যাডভোকেট, তাকে কিভাবে মেরেছে দেখুন। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। আজ যেভাবে পরিকল্পিতভাবে শুনানি পিছিয়ে দেওয়া হলো, শুনানি পিছিয়ে যায়নি। আমি দুটো ছবি দেখালাম। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যুমুখে। আরেকজন তরুণ লয়ার দিগান আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার, তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে। মুখ্যমন্ত্রী একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছিল। এখন আবার মেডিকেল কাউন্সিলে তাদের ফিরিয়ে নেওয়া হলো প্রতিবাদে ডাক্তারি পরিবারের অবস্থানে। না, এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে চুরি, ডাকাতি, জেল, জরিমানা হলেও তো থাকা যায়। তো মানিক ভট্টাচার্যকে দেখি এখানে আসে, আমি তো দেখি দোকান কাটারা এখানে আসে, নির্লজ্জ। পার্থ হয়তো জামিন পেয়ে মন্ত্রিসভায়ও যোগ দিয়ে দেবে, সমস্যা নেই। গতকাল মুখ্যমন্ত্রী একটা করেছেন কোন দলের বিধায়ক, তা আমার কি বেল পাগলে কাটি। আমি ওর মধ্যে ঢুকবো না। এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো লাইভ দেখানো হলো। কারণ আপনারা খুব তাড়াহুড়া করেন। আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন, সেই পাবলিসিটি চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিয়েও দিতে পারেন। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি। ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে
টুপি পরিয়ে দিল ক্যামার থেকে, তারপরে বললো সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না, 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। বলছি বিরোধী দলনেতার বক্তব্য লাইভ দেখানো হবে, এই দাবিতে স্পিকার বলছেন যে লিডার অফ দ্য হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু লিডার অফ দ্য অপোজিশন কি গুরুত্বপূর্ণ নয়? যিনি বলেছেন তাকে বলুন, উনি তো পার্টির ক্যাডার। রাজ্য বিধানসভার স্পিকারের যে চেয়ারের উচ্চতা, এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে। গত 3.5 বছরে উনার কীর্তি 1, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা, কীর্তি 2, স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা, কীর্তি 3, তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পান, তাদের পিএসও ভিতরে। আর যারা বর্ডার আটকাচ্ছে, যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে, সিআরপিএফ, সিআইএসএফ, তারা সব বাইরে। তৃতীয় কীর্তি। চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে 3.5 বছরে 8 মাস বিধানসভার বাইরে রেখেছেন, কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর কীর্তি 5, যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে। সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত 26 তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার, এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন, ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন। তাই উনি এ কথাটা বলবেন। নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা, অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এটা সব সময় ধ্রুব সত্যি। তাই কংগ্রেসের যখন 44 জন এমপি ছিল, তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না, কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অফ দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন, লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে। তখনও অধীর বাবু পিএসসির চেয়ারম্যান ছিলেন। এবারেও 99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের পিএসসি বেণুগোপালকে পিএসসির চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি, তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ 2টো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে, একটা দোলা সিং চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি তিনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করের সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন, প্রতিটি মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন, দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে কত রোহিঙ্গার ছবি নেবেন আমার কাছে, কত রোহিঙ্গার ছবি নেবেন। দাঁড়া এই যে দেখুন, দেখা চার কিছু আছে। সুরেন্দ্রদা
শুভেন্দুদা, হুমায়ুন কবির গত দুদিন আগে আমি বলবো না, অভিষেক বলে বন্দ্যোপাধ্যায়ের দিচ্ছি। পাশে দাঁড়িয়েছিলেন, আজকে বললেন আমি বলবো না। দাদা আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেটটা পড়লে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি বেশ খাবার করে। বন্ধ করতে গেছেন। দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন। উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, উনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি। একাধিক ডাক্তার সমর্থন করেছি। দাদা বাংলাদেশের এই যে দেখুন রোহিঙ্গা, রোহিঙ্গা হাওড়াতে বলে ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? মানে এর কি সলভ কত রোহিঙ্গা নেবেন? কত রোহিঙ্গা নেবেন? এই যে রোহিঙ্গা 1 বছর ধরে আগে এসছে, ভিসাও নেই, কিছু নেই। দাদা এই চোর তৃণমূলের ভোটার লিস্টে নাম তুলে দিই। দাদা তৃণমূলের 2,75,00,000-এর মধ্যে 2 কোটি মুসলমান, আর আমাদের 2,33,27,000-এ সব হিন্দু আর জনজাতিদের ভোট। দাদা বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী, কি বলবেন আপনি আপনার reaction? মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান। এনআরআই মেডিকেল স্ক্যাম 600 কোটি টাকায় 17 সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে। আজকে ইডি 20 জায়গায় রেড চলেছে। এটা আগে সামলান মুখ্যমন্ত্রী। তারপরে এই যে আরেকটা রোহিঙ্গা মেমারিতে থাকে, ডানকুনিতে কাজ করে। আমরা সব স্টোর করছি, এনআইএ কে দেব। আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে 1 লক্ষ অবৈধ বাংলাদেশি, বৈধ বাংলাদেশি পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন, মশা মাছি তাড়াচ্ছে, পালিয়েছে। বাকিটাকেও তাড়াবো। কিচ্ছু করতে হবে না, সরকার লাগবে না। হিন্দুর যদি বাচ্চা হয়, এদেরকে তাড়াবো এখান থেকে, রোহিঙ্গাদের। পরিষ্কার কথা, একটা ডাকে 1 লক্ষ পালিয়েছে। বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে। কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি তাড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে আবার ঘোষণা করব কবে পেঁয়াজ আলু বন্ধ করব। যারা মেডিকেল কলেজগুলোতে গতকাল একাধিক জনপ্রতিনিধির নাম ঘোষিত হয়েছে যারা রোগী কল্যাণ সমিতি থাকবে, পরিস্থিতি পরিবর্তন হবে স্যার? পরিস্থিতি পরিবর্তন হবে? না না, কোনো পরিবর্তনের কোনো সিন নেই। যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে, যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে, তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায়
17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না। কেন্দ্র উত্তর দেবে, আই এম নট দ্য স্পোক্স পার্সন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক, আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইত্যাদি, তাদেরকে প্রোটেকশন দিক। কারণ বাংলাদেশ সেনা, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে। কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয়, সরকার নিজে ইনভলভ, আর্মি, পুলিশ নিজে ইনভলভ। ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে। এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি। এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয়, সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট, রাজ্যসভার মেম্বার, আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম। আমি সেদিন বলেছিলাম সিপিএমের বিকাশবাবু, তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে মাংস ভক্ষণ করেছিলেন। এর আগে বিকাশবাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি। আজকে বিকাশবাবু হিন্দুদের এত ভূত, হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে, সিপিএমের হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল, তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন। হিন্দু আবেগ কাজ করছে। বিকাশবাবু বলছেন আমার জানা নেই, বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন, তিনি বলছেন যে ভগবান রামচন্দ্র নাকি গোমাংস খেয়েছিলেন, উনি জেনেছেন। আমি 13ই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক, যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম, আচার্য রামভদ্রাচার্যজি হাওড়াতে আসছেন রামকথাতে। আমি বিকাশবাবুর এই তথ্যটা উনার কাছ থেকে একবার ভেরিফাই করব, জিজ্ঞাসা করার সুযোগ নেই। আলুর ধর্মঘট চলছে, আলুর দাম বাড়ছে, সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে, চেন্দ্রা মালদা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। রাজ্য সরকারের কোনো তথ্য নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলছি আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি, ওরা ভাইপোর এসপি, ও পরশুদিন রাতে 50টা আলুর গাড়ি পাস করিয়েছে, মাথা কিছু 50,000 করে টাকা। আর আপনি এভাবে আলু আটকাতে পারেন, কারণ পূর্ব বর্ধমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে, এই আলু বাইরে যায় না। গড়বেতা, বাঁকুড়া, চন্দ্রকোনা, কেশপুর, গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায়, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে। এই মার্কেটে, আমাদের মার্কেটে আসে না। আসল কথা, যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে, মাঠ সম্পর্কে, আনাজ সম্পর্কে, ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন। স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ থেকে বিষ্ণুপুর, বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী
পাঞ্জাব থেকে আলু বীজ, আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন না। পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে, মোদিজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আপনি এই কালোবাজারি রুখতে পারছেন না। উল্টো দিকে আলু চাষি, আলু ব্যবসায়ী, আলু আড়তদার, আলু পাইকার, এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে। আপনি যেভাবে দল এবং পুলিশ চালান, আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন। আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন। আপনার পরামর্শদাতা 1 ডক্টর অমিত মিত্র, আপনার পরামর্শদাতা 2 আলাপন বন্দ্যোপাধ্যায়, আপনার পরামর্শদাতা 3 হরিকৃষ্ণ দ্বিবেদী। এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।